নিয়ে আসো না মা, সবাই এখানে অপেক্ষা করছে। ও মা, নিয়ে আসছে আমার মা। ও মা, আরে নিয়ে আসো না, সবাই তো এখানে বসে অপেক্ষা করছে এখানে। মা, আমার মাকে, ও মা, আমার মাও আর এলেন না। আমার মারও ক্যান্সার ধরা পড়েছে। আমার বাবা আমাকে ছেড়ে চলে গেলেন, আমার মায়ের ক্যান্সার ধরা পড়লো। ধন্যবাদ এত কিছু আমাকে দেওয়ার জন্য। আমার মাকে আমি তোমার কাছে পাঠাবো না এত তাড়াতাড়ি। আমার বাবাকে নিয়ে গেছে যাও, আমার মাকে আমি পাঠাবো না। আমি লড়াই করব। হ্যাঁ আমি লড়াই করব, আমি থিয়েটার করে আমি লড়াই করতে পারবো না? সব পারবো। আমার মা এখানে অপারেশনে শুয়েছিলেন, আমার কোনো বন্ধু বান্ধব কেউ আসেনি হসপিটালের বাইরে। আমি এরকম একা পাইচারি করতাম আর খালি থিয়েটার থিয়েটার থিয়েটার, নাটক করবো, অভিনয় করবো, ডিরেকশন করবো, খালি এটাই মনে করতাম। আর মা এখানে শুয়ে থাকতেন, আর এটাই আমাকে সব থেকে বেশি সাহস দিত। থিয়েটারই আমাকে সব থেকে বেশি সাহস দিত, থিয়েটারই আমার বন্ধু হয়ে গেছিল। আমার মাকে তো আমি দেবো না ঠাকুর, আমার বাবাকে খুশির খবর বলবো। এত দুঃখ দুঃখ বলে যাচ্ছি। আমার মা না ঠিক হয়ে গেছে, আমার মা আবার সুস্থ হয়ে উঠেছিলেন। হ্যাঁ, তারপর থেকে আমি আবার থিয়েটার করলাম। কে আমাকে আটকাবে? আমি তো থিয়েটার ছাড়বো না। আমি আবার থিয়েটার করতে শুরু করলাম। আমি খেতে খেতে থিয়েটার করছি, আমি স্নান করতে করতে থিয়েটার করছি। আমার স্বপ্নের থিয়েটার, আমার শৈলের থিয়েটার, আমার সব জায়গায় থিয়েটার। কেন থিয়েটারটা করবো না? থিয়েটার হচ্ছে আমার কাছে একমাত্র বল, আমার বন্ধু, আমার বাবা, আমার সব কিছু। বাবা চলে যাওয়ার পরে এই থিয়েটারই আমাকে সব কিছু দিয়েছিল। থিয়েটারটা ছাড়া যাবে না। এবারে আগের জায়গায় ফিরে আসি না। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমার জীবনের আলো ছিলেন। গিরিশচন্দ্র ঘোষ আমার জীবনের আদর্শ হলেও উনি আমার জীবনের আদর্শ মানে ভাবিয়েছি। আপনারা ভাবুন যে কোনোদিন কোনো ঠাকুরকে আপনারা দেখেছেন যে নাটক করার জন্য কোনো লোককে উদ্বুদ্ধ করছে? কিন্তু উনি করতেন। উনি বলেছিলেন নাটকে লোক শিক্ষে হয়। উনি গিরিশ ঘোষকে বারবার করে বলতেন যা যা। আর উনি একমাত্র মানুষ যিনি না জাগরণের মাধ্যম হিসেবে শুধুমাত্র নাটককেই ভেবেছিলেন। আর তাই তো আমি ভাবি ওই আমার কাছে কেউ, আমার গুরু আছে, রামকৃষ্ণ পরমহংসদেব আছেন, আমার থিয়েটার আছে, আমার মা আছে, আমার ভাইরা আছে। তাই তো বলি জয় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয়। জয় শ্রী রামকৃষ্ণ বলছেন আমার তো আমার খিদেটা মিটছে না। আমি আরো জানতে চাই, আমি আরো শিখতে চাই, আমার শেখাটা হচ্ছে না। আমি আমার এই ছোট্ট নাটকের জীবনে আমার বাবা আমাকে প্রথমে কোলে করে নিয়ে গিয়ে থিয়েটারের মঞ্চে দাঁড় করিয়েছিলেন। তখন থেকে আমি থিয়েটার করি, তখন থেকে আমি প্রচুর মানুষের সমাগমে এসেছি। কিন্তু তারপরও আমি জানতে চাই, আমি শিখতে চাই, জানার চেষ্টাটা না খিদেটা আমার মিটছে না। কি করা যায় বলুন তো? এই মানে আপনাদের এই এত অপমান, এত কিছু
জেদি করে তুলেছিলেন। হ্যাঁ, হয়তো কিছুক্ষণ পরে আপনারা এই আমার বলা শেষ হয়ে গেলে বাইরে বেরিয়ে বলতেই পারেন যে আপনি ভাই তুমি কে, কোন অনুভব সামনে, হ্যাঁ তুমি কোন অনুভব, তুমি কোন হরিদাস পাল যে অনুভব নিয়ে এত কথা বলছেন, তোমার কথা আমি কেন শুনবো, বলতেই পারেন। এইভাবে দাঁড়িয়ে থাকবে না, বলতেই পারেন আপনি। তারপরও ওই এত অপমান, এত কিছু আমাকে না শক্তি দিয়েছিল। আমি আসলে সাদা আর কালোর মাঝখানে তফাৎটা বুঝতে শিখেছিলাম। কোনটা আসল আর কোনটা মিথ্যে সেটা আমি বুঝতে শিখেছিলাম। আর আস্তে আস্তে এই সরল সাদাসিধে ছেলেটাই একটা সময় চালাক হয়ে যাচ্ছিল। আমার কাছে একটা অস্ত্র আছে, একটা অস্ত্র, জানেন সেই অস্ত্রের নাম কি জানেন? সেই অস্ত্রের নাম হচ্ছে, সেই অস্ত্রের নাম হচ্ছে সরলতা। আমার অস্ত্রের নাম হচ্ছে সরলতা। আমি সরলতা দিয়ে সবাইকে আগলে রাখতে পারি, সবাইকে আমি একজুট করে নিতে পারি। এই সরলতাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় অস্ত্র। আর আমি জানি আপনাদের আশীর্বাদ পেলে আমি আজকে 5 বছর পরে অনেক বড় একজন নাট্য পরিচালক এবং অভিনেতা হতে পারবো আমি জানি। এবং তাই আপনাদের কাছে একটাই আমার অনুরোধ যে আপনারা সবাই আমাকে মন দান করে আশীর্বাদ করবেন যাতে আমি খুব বড় একজন নাট্য পরিচালক হতে পারি। আজকের মতো শেষ করলাম আমার বলা। হ্যাঁ, ধন্যবাদ।